যেটির আশঙ্কায় রাজনৈতিক মহল অনেকটা থরথর করে কাঁপছিল। আদালতের একটি মাত্র রুলই যেন সেই আশঙ্কাকে সুনিশ্চিত সম্ভাবনার দিকে ঠেলে দিল। উচ্চ আদালতের একটি আদেশে প্রশ্ন তোলা হয়েছে, সাম্প্রতিক অনুষ্ঠিত গণভোট জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না। এই রুল যেন একটি রাজনৈতিক বোমার স্পষ্ট টিকটিক শব্দ। ঘটনা ঘটা শেষ, এখন শুধু অপেক্ষার বিস্ফোরণ। গণভোটের ফল এবং সেই সনদ যা দেশের নতুন এক দিশা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তার অস্তিত্বই এখন প্রশ্নের মুখে। অনেকের মতে এই অনিশ্চয়তা মেঘই হয়তো বিরোধী দল বিএনপির কাম্য ছিল, কিন্তু এই পুরো প্রহসনটির মাঝখানে একটি কঠিন যুক্তিনির্ভর ও রাগের কাপা প্রশ্ন তুলে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে আইনজীবী শিশির মোহাম্মদ মনির। তার প্রশ্ন সোজা এবং সরল। যারা সংবিধানে বিধান নেই এই যুক্তি তুলে গণভোট বাতিলের দাবি জানাচ্ছেন, তারা একই যুক্তি কেন জাতীয় সংসদ নির্বাচন বাতিলের কথা ভাবছেন না। শিশির মনিরের বক্তব্য এক কথায় স্পষ্ট ও দর্পণের আঘাত করার মতোই। তার যুক্তি হলো, যদি সংবিধানে নেই এই ধোয়া তুলে কোনো কিছুই বাতিলের মন্ত্র পড়া যায়, তবে শুধু গণভোট কেন? গত 5 আগস্টের পর তো আরও 135টিরও বেশি অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোর কি হবে? আর সবচেয়ে বড় কথা হলো, সেই জাতীয় নির্বাচনটিরই বা কি হবে, যার ফলাফলের ভিত্তিতেই তো আজ তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে অধিষ্ঠিত। এটি কোনো সাধারণ প্রশ্ন নয়, এটি একটি ফ্যাসিবাদী আচরণ করতে থাকা সরকারের সামনে সরাসরি সত্যের আয়না ধরে দেওয়া। এই সংকটের সূত্রপাত হয়েছিল আদালতের একটিমাত্র রিটের মধ্য দিয়ে। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে তার ফলাফল বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ গতকাল, কিন্তু আইনজীবী শিশির মনির সরাসরি বলেছে এই রিটের পেছনে রয়েছে অদৃশ্য এক রাজনৈতিক হাত। এখন থেকে 10 দিন পরেই দেশের নতুন সংসদের প্রথম অধিবেশন বসার কথা। ঠিক এই স্পর্শকাতর সময়ে গণভোট নিয়ে আদালতের দরজায় করা নড়াটা কোনো কাকতালীয় ঘটনা নয় বলেই তিনি মনে করছেন। শিশির মনিরের দৃঢ় অভিযোগ, এই রিট দায়ের করা হয়েছে সরাসরি বিএনপি সরকারের প্ররোচনায় ও ইন্ধনে। সরকার নিজে সরাসরি রায় বাতিল করার সাহস না পেয়ে পুরনো একটি রাজনৈতিক কৌশলে আশ্রয় নিয়েছে। আদালতের কাঁধে বন্দুক রেখে নিজের রাজনৈতিক লক্ষ্য হাসিল করছে। কিন্তু শিশির মনির সমাধান করে দিয়েছেন, এই চেষ্টা এক ভয়াবহ রাজনৈতিক বুমেরাং হিসেবেই ফিরে আসতে পারে সরকারের ওপরে। আজ যখন দেশের সর্বোচ্চ আদালত একটি রুল জারি করে সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করল, তখন পুরো জাতির নজর সেই আদালতের দিকে। শুধু শিশির মনির নন, জামাত ইসলামের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়েরও এই পদক্ষেপকে কঠোর ভাষায় সরকারের চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের দায় আদালতের কাঁধে চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি হবে দেশের জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা। যে জুলাই সনদের জন্য রাস্তায় নেমে হাজার হাজার তরুণ ছাত্র তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যে গণভোটে দেশের মানুষ হা ভোট দিয়েছে, এই সনদকে বিপুলভাবে অনুমোদন দিয়েছে, সেই জনরায়কে এখন আদালতের মধ্যে বাতিল করার চেষ্টা চলছে, এ যেন চরম বেইমানির কাজ। তিনি স্পষ্টই বলে দিয়েছেন, বিএনপি সরকার যদি এমন প্রতারণায় মেতে ওঠে, তবে তারা ইতিহাসে ফ্যাসিবাদীদের চেয়েও জঘন্যতম হিসেবে পরিচিত হতে যাচ্ছে। আইনজীবী শিশির মনিরের উপস্থাপিত যুক্তিটি আইনগত দিক থেকে অত্যন্ত মজবুত এবং অকাট্য। তিনি যেটি তুলে ধরেছেন সেটি হলো, যদি রিটকারীরা দাবি মেনে নেয় তাহলে যে সংবিধানে গণভোটের সরাসরি উল্লেখ নেই তাই এটি বাতিলযোগ্য, তাহলে গত 5 আগস্টের পর থেকে এই দেশে যা কিছু ঘটছে তার সবকিছু তো এই যুক্তিতে অবৈধ হওয়ার কথা। এর মধ্যে রয়েছে সেই জাতীয় নির্বাচনও। প্রশ্ন উঠবে, সংবিধানে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টা পদ্ধতির কোনো বিধান ছিল না? তাহলে সেই সরকার গঠনই ছিল প্রথম দিক থেকে সাংবিধানিকভাবে অনিবার্য, এবং একটি অবৈধ সরকারের অধীনে তো সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে আজ তারেক রহমান ক্ষমতায় এসেছে। তাহলে কি সেই নির্বাচনটিও বাতিল হওয়ার যোগ্য নয়? সরকার যদি শুধুমাত্র গণভোটকে টার্গেট করে, তাহলে কি চরম বৈষম্যমূলক আচরণ ও দ্বিচারিতা নয়? এখন জনগণের সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিএনপি সরকার কেন এই গণভোট নিয়ে এতটা আতঙ্কিত? কেন তারা এর বৈধতা চ্যালেঞ্জ করতে আদালতের দিকে তাকিয়ে আছে? এর মূল কারণ গভীরে প্রথিত। কারণটি জুলাই সনদ। জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্বচ্ছতার মতো কিছু অত্যন্ত যুগান্তকারী প্রস্তাবনা রয়েছে, যা একটি কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণবাদী ক্ষমতার রাজনীতিতে অভ্যস্ত দলের পক্ষে মেনে নেওয়া কঠিন। গণভোটের মাধ্যমে যদি জুলাই সনদ একটি চূড়ান্ত আইনের ভিত্তি পেয়ে যায়, তাহলে আগের মতো একচ্ছত্র আধিপত্য দুর্নীতির রাজত্ব কায়েম রাখা
তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। এই ভয় থেকে তারা জুলাই বিপ্লবের চেতনাকে চিরতরে নিভিয়ে দিতে আদালতে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে। গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল জামাতে ইসলামের এই পুরো বিষয়টিতে নীরব কেন, কিন্তু শিশির মনিরের বক্তব্যে এবং গত কয়েক ঘন্টায় রাজনৈতিক পালাবদলে তাই স্পষ্ট হয়ে গেছে জামাতের নীরব থাকবে না, তারা নীরব নেই, তাই প্রমাণিত হয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি ঘোষণা সবাইকে চমকে দিয়েছে, যেখানে তিনি জানান বিএনপি জামাতে ইসলামকে ডেপুটি স্পিকারের পদ নিতে চায়। অনেকেই ভেবেছিল বিরোধী দলীয় মর্যাদা পাওয়ার পর জামাতে এই লোভনীয় প্রস্তাব সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নেবে, কিন্তু রাজনীতির অন্তঃপুরে খবর সম্পূর্ণ ভিন্ন এক চিত্র ফুটিয়ে তুলেছে। গত শনিবার রাজধানীর চীন মৈত্র সম্মেলন কেন্দ্রে জামাত ইসলামী এক ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছিলেন। ইফতার শেষে সরকার ও বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজনীতির এক জটিল ও নাটকীয় দাবা খেলা সম্পন্ন হয়েছে। ওই গোপন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতারা জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমানকে সরাসরি একটি প্রস্তাব দেন। প্রস্তাবটি ছিল আগামী 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনে তারা চান যে জুলাই সনদের আলোকে জামাত ইসলামী একজন সদস্যকে ডেপুটি স্পিকার নির্বাচিত করতে। তাদের শুধু প্রার্থীর নাম দিতে হবে। বিএনপির 2/3 সংসদ সদস্য তাকে ভোট দিয়ে পাশ করে দেবে। যে কোনো সাধারণ রাজনৈতিক দলের জন্য রাষ্ট্র এমন একটি উচ্চ পদমর্যাদাপূর্ণ পদ লাভের প্রস্তাব, এটা আসলে অবিশ্বাস্য একটা সুযোগ। কিন্তু বিএনপি হয়তো ভুলে গিয়েছে তারা যে দলের সাথে আলোচনা করেছে সেই জামাত ইসলামী গত 1.5 দশক ধরে চরম নিপীড়িত সরকারি দমনপীড়নের মুখেও কোনো আপোষ করেনি। তারেক রহমান এই লোভনীয় প্রস্তাবে জনাব ডক্টর শফিকুর রহমান যে উত্তরটি দিয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মাত্রামূলক পদক্ষেপ হিসেবে রায় যাবে। অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু পাথরের মতো দৃঢ় কণ্ঠে তিনি জানিয়ে দিয়েছেন জামাত ইসলামী শুধুমাত্র একটি ডেপুটি স্পিকারের পদ নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নয়। তাদের বক্তব্য পরিষ্কার, বিএনপি জুলাই সনদকে কোনো রেস্টুরেন্টের মেনু কার্ড বানাতে পারবে না, যেখান থেকে তারা নিজেদের ইচ্ছা মতো কয়েকটি আইটেম বেছে নিয়ে বাকিগুলো ফেলে দেবে। ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন জামাত এখন এই পদ গ্রহণের পথে যেতে পারবে। জামাত তখন এই পদ গ্রহণের পথে যেতে পারবে যখন বিএনপির গণভোটের ফলাফল অনুযায়ী সমগ্র জুলাই সনদকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হিসেবে বাস্তবায়নের অঙ্গীকার ও গ্যারান্টি দেবে। সাংবিধানিক সংস্কারের বিষয়টি যেন তার আগেই নিষ্পত্তি করা হয়, এই শর্ত জুড়ে দেওয়ার নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক দূরদর্শিতা। বিএনপির আশা ছিল ডেপুটি স্পিকারের এই সম্মানজনক পদটি জামাতের হাতে তুলে দিয়ে তারা অনেক খুশি হয়ে যাবে এবং জুলাই সনদের অন্য মৌলিক দাবিগুলো এড়িয়ে যাবে। জামাত একবার এই পদটি গ্রহণ করলে পরবর্তীতে তারা জোরালো কণ্ঠে দাবি আদায়ের লড়াই চালিয়ে যেতে পারবে না। আজকের এই গভীর বিশ্লেষণে শেষ প্রান্তে এসে একটি বিষয় স্পষ্ট, তা হলো বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী কেন অন্য সকল প্রচলিত দল থেকে স্বতন্ত্র। একটি দল যে 25 বছর বিরোধী দলের নেতা পদমর্যাদা পেয়েছে, একটি দল যে 25 বছর পর বিরোধী দলের নেতাদের পদমর্যাদা পেয়েছে, তারা চাইলেই খুব সহজে যে কোনো শর্তে রাষ্ট্রীয় পদে লুফে নিতে পারত। অন্য কোনো দল হয়তো করেও ফেলত, কিন্তু ডক্টর শফিকুর রহমান ও তার সহকর্মীরা প্রমাণ করে দিয়েছেন তাদের কাছে ক্ষমতার চাকচিক্যময় কোনো আসন নয়, বরং নীতি, আদর্শ এবং জুলাই সনদের অন্তর্নিহিত চেতনাটি বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ভেবেছিল এই পদ দিয়ে তিনি জামাতকে কিনে নিতে পারবেন, কিন্তু জামায়াত বরং পুরো ব্যবস্থার পরিবর্তে আলটিমেটাম দিয়ে বিএনপিকে এখন কাঠগড়ায় দাঁড় করে দিয়েছেন। রাজনীতির এই মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত এখন শুধু অপেক্ষার, পরবর্তী চালটি কার হবে এবং সেই চালই বাকি হবে।